আমাদের গ্রামে এসে আমাদেরকে গালিগালাজ করে বেরিয়ে যেতে বলা? হ্যাঁ, এত বড় সাহস! বন্ড মরাটা জায়গা পাচ্ছ না। কিন্তু কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই অসম্ভব কাশিতে ফেটে পড়লেন তিনি, আর কাশির সাথে সাথেই মুখ দিয়ে উঠতে লাগলো কালচে লাল রক্ত। এবার কাশি থেকে ধীরে ধীরে বমি হতে শুরু করলো। বমির সাথে উঠে আসছে রক্তে ভেজা বড় বড় অসংখ্য লোমশ মাকড়সা। মাকড়সাগুলো একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ অনায়াসেই ঢেকে ফেলতে পারত। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা কেউ হড় হড় করে বমি করলো, আর যেদিকে পারল ছুটে শ্মশান থেকে বেরিয়ে গেল। আমিও বাকিদের সাথে দৌড়ে পালিয়ে এলাম। ছুটতে ছুটতে শুনতে পাচ্ছিলাম সেই তান্ত্রিকের রোমহর্ষক হাসি। ওদিন গ্রাম প্রধান বমি করতে করতেই মারা গিয়েছিলেন। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে এই বছর 7 আগে খড়দায় এক মধ্যবয়স্ক শিক্ষককে সেখানকার স্থানীয়রা লাঠিপেটা করে মেরে ফেলে। তার ছেলে আসার আগ পর্যন্ত সেই লোকগুলো মৃতদেহে থুতু ফেলে, প্রস্রাব করে এবং মরদেহের গলায় জুতোর মালা অবধি পরায়। পুলিশ গিয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে শুধু। কিন্তু এত ঘৃণা নিয়ে একজন শিক্ষককে কেন নিজের এতদিনের পরিচিত প্রতিবেশীদের হাতেই মরতে হলো? এই ঘটনার প্রেক্ষাপট কিছুটা এইরূপ। শিক্ষকের নাম দেবতনু অধিকারী। তিনি স্কুলে শিক্ষকতার পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও কলেজ স্টুডেন্টদের কেমিস্ট্রি পড়াতেন। এলাকায় ভালো মানুষ ও মাস্টার হিসেবে বেশ সুনাম ছিল তার। ৪৫ বছর বয়সী দেবতনুবাবু ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বেশ সুখেই ছিলেন। কিন্তু ঘটনাটা ঘটে ২রা আগস্ট ২০১৯। ঘটনাটা তাদের পরিবারের জীবনটাই পাল্টে দেয়। আরে ধুর, এই বাইকটাও এমনি খারাপ হতে হলো। একেই লেট হয়ে গেছি, তার উপরেই বিপত্তি। সন্তু, হ্যাঁ সন্তু। আজ শুক্রবার বিকেল 4টে থেকে ক্লাস 12-এর পড়া থাকে। মাস্টারমশাইয়ের এখানেই 4:20 বেজে গেছে। তার উপর এই বাইকটাও এখন সঙ্গ ছেড়ে দিল। এই সন্তু। হ্যাঁ বাপি, বলো। দেবতনুবাবুর ডাক শুনে যে ছেলেটি এলো, সেই যে সন্তু এবং সেই তার একমাত্র ছেলে, এই বিষয়ে সন্দেহের অবকাশ রইল না। দেবতনুবাবুর একেবারে বাধ্য ছেলে। এই ছেলেকে নিয়ে তার অনেক আশা আছে। ছেলেটির অসীম ক্ষমতা ও দৃঢ় উপস্থিতি সত্যিই বেশ নজর কাড়া। বেশ শোন, আর বাইকটা খারাপ হয়ে গেছে, তুই আমাকে একটু নিজের বাইকে ড্রপ করে দে তো। ধুর, কোথায় একটু বসে মুভি দেখছিলাম, আর এখন আবার ছুটতে হবে। অনেক লেট হয়ে গেছে এমনিতে। আরে তাড়াতাড়ি কর বাবা, 12-এর তো সামনে টেস্ট আছে, এত দেরি করলে হয় বল? আজ 12th-এর পড়া? হ্যাঁ। 12-এর পড়ানো আছে শুনে সন্তু দ্রুত নিজের বুলেটটা বের করে। বাপিকে বসিয়ে বাইক ছোটালো কোচিংয়ের দিকে। আরে আস্তে সন্তু, আরে একটু ধীরে চালা না। সন্তুর অবশ্য এইভাবে তাড়াহুড়ো করার কারণ আছে। এই ব্যাচেই তো তার স্বপ্ন সুন্দরী স্বয়ং বিদ্যার্জন করেন। বাবিকে পৌঁছে দিলে একবার হলেও তাকে দেখতে পাবে সে। এই সুযোগ কি ছাড়া যায়? মাত্র 5 মিনিট লাগলো সন্তুর এই 2 কিলোমিটার আসতে। এতটা বেপরোয়াভাবে সে খুব একটা গাড়ি চালায় না, তবে ব্যাপার যখন প্রিয় মানুষ, তখন গতিবেগ তো বাড়বেই। সন্তু মন ভরে দেখলো তার প্রিয় মানুষকে। মুভি মিস করে আসা আজ তার বৃথা হলো না। বাপি, আমি কি তোমাকে নিতে আসবো? না না, আমি অটো ধরে চলে যাবো এখন। সে মনটা মুচড়ে গেল শান্তনুর। বাপি হ্যাঁ বললে আর একবার দেখবার সুযোগ হতো তার। আজ থেকে এই 1 বছর 5 মাস আগে সন্তু ট্রেনের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল খড়দা স্টেশনে। আপ ট্রেন ধরে ব্যারাকপুর যাবে সে, কিন্তু এই দিন তার ব্যারাকপুর যাওয়া হলো না। 3 নম্বর প্ল্যাটফর্মে বিবাদী বা কল্যাণী লোকাল আসার আগেই 2 নম্বরের ডাউন ট্রেন এসে থামে। সন্তুর অবশ্য সেই ট্রেন নিয়ে আগ্রহ ছিল না, কিন্তু আগ্রহ তৈরি করার এবং ব্যারাকপুরে না যাওয়ার কারণ সেই ডাউন কৃষ্ণনগর শিয়ালদা লোকালেই ছিল। এক ষোড়শী কিশোরী।
কিশোরী ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে বেশ নার্ভাসভাবে এগিয়ে গেল সন্তুর দিকে। এক্সকিউজ মি। কে? সন্তু এতক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে ও 3 নম্বর ট্র্যাকের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত ছিল। সে এবার মেয়েটির দিকে তাকিয়ে বেশ আফসোস করল। ইস, এই সুন্দরীকে এতক্ষণ না দেখে সে ট্রেন ধরায় ব্যস্ত ছিল। ছি, এ যে মহা অন্যায়। কিন্তু এইবার সে ভুল করল না। সে মেয়েটিকে দেখতেই থাকলো, প্রাণ ভরে, মন ভরে দেখল। মেয়েটির ডাগর ডাগর চোখে এসে নিজেকে হারিয়ে ফেলল। হ্যালো, কি হলো? না না, কিছু না, বলুন। হাউ ক্যান আই হেল্প ইউ মিস? সন্তু বেশ লজ্জিত হলো নিজের এরূপ আচরণে। প্রথম দেখায় এতটা বাড়াবাড়ি করা একেবারেই সমীচীন নয়। না মানে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, কিছুই ঠিক মতো চিনি না। এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? এই বলে মেয়েটি একটি কাগজে লেখা অ্যাড্রেস দেখালো সন্তুকে। কিন্তু তার নজর সব কিছু ছাপিয়ে মেয়েটির লম্বা কালো কেশরাশি দ্বারা তীব্রভাবে আকর্ষিত হচ্ছিল। তার এইসব অ্যাড্রেসের কথা কানেও পৌঁছল না। আরে কিছু তো বলুন, চেনেন কি? মেয়েটি এবার তার কাঁধে আলতো চাপ দিল, তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনার অভিপ্রায়ী। শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ যেভাবে ঝটকা খায়, অনেকটা তেমনই অনুভূতি হলো সন্তুর। শুধু পার্থক্য, বিদ্যুৎ ক্ষতিকর, মানুষের মৃত্যু ঘটাতে পারে, কিন্তু এই বিচিত্র অনুভূতি তৈরি করে ভালো লাগা। এতে মানুষের মৃত্যু হয় না, বরং নতুন করে বাঁচার রসদ খুঁজে পায় মানুষ। ধুর বাবা, আজব মানুষ তো আপনি। সেই থেকে কি দেখছেন বলুন তো, বলতে পারবেন অ্যাড্রেসটা? সরি, কই দেখি অ্যাড্রেসটা। এই যে। এটা তো রহড়া বাজারের কাছে। না মানে রহুড়া। বুঝলাম, চলুন আমার সাথে। আপনার ট্রেন এসে গেছে বোধহয়। ট্রেন অবশ্যই এসে গেছে, কিন্তু এই মুহূর্তে সন্তুর কাছে ট্রেন ধরবার মতো ফালতু কাজ করে এই সুন্দরীকে সাহায্য না করা একেবারেই অনুচিত। ট্রেন তো আসবে যাবে, কিন্তু এমন পূর্ণ করার সুযোগ তো সহজে মেলে না। আরে না না, আমি ট্রেন ধরতে আসিনি, এই এমনি বেড়াতে এসেছি। ও তাই বুঝি। তা স্টেশনে শুধু বেড়াতে আসা নাকি মেয়ে দেখতে আসা? এই দেখুন, আমি মোটেই মেয়ে দেখতে আসিনি, বাট মেয়ে যদি আপনার মতো হয় তাহলে একদিন না, রোজই আসা যায় কিন্তু। তাই বুঝি। আপনার নামটা? এতই যখন পছন্দ হয়েছে আমাকে, এখনো আপনি বলবেন? তুমিও হয়তো এখনো পছন্দ করনি আমাকে। যাই হোক, আমার নাম কোয়েল সরকার। আর তোমার? শান্তনু অধিকারী। এই দেখো, এসে গেছি তোমার ডেস্টিনেশন। থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউ তো হচ্ছে না, কি লাগবে তোমার? ট্রিট লাগবে। ওকে, হবে। তুমি কবে ট্রিট দেবে সেটা তো আমি জানতে পারছি না, জানানোর কোনো উপায় আছে? বুঝলাম, নোট করো। 98। কোয়েলের বাবার বদলির চাকরি, বহুবার বদলি হয়েছে ইতিপূর্বে। তবে কোয়েল ও তার মা এত বছর আসল বাড়ি কালনাতেই থাকতো। তার বাবা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু তার বাবারও তো বয়স হয়েছে, কতদিন আর পরিবার ছেড়ে একা থাকবেন? তার বাবা রিটায়ারমেন্টের আর মাত্র 2 বছর বাকি। এই 2 বছর তার কোনো বদলি হবে না, তাই তারা পাকাপাকিভাবে থাকার জন্য রহড়া বাজারের কাছে এই ফ্ল্যাটটা কেনে। কোয়েলের মা আগেই তার বাবার সাথে এখানে চলে আসেন, কিন্তু কোয়েল সবেমাত্র মাধ্যমিক দিয়ে পুরনো বন্ধুদের সাথে শেষ কিছুদিন এনজয় করতে ব্যস্ত ছিল, তাই একাই তাকে অচেনা শহরে পদার্পণ করতে হয়। বাবা অবশ্য কাজ ছিল বলেই স্টেশনে আসেননি, সে আসেনি তাতে ভালোই হলো। বাবা আসলে কি আর এই সেকেন্ড ইয়ারের হ্যান্ডসাম ছেলেটার সঙ্গে মধুর আলাপ হতো? সময়ের সাথে সমানুপাতে ও সমান্তরালে এগিয়ে যেতে লাগলো তাদের এই সম্পর্ক। এই প্রেমময় সম্পর্কের মিষ্টতা এই 1 বছর 5 মাসে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। সেই দিন কোয়েলের প্রথম দেখার কথা মনে পড়লেই সন্তুর মন বলে দেয়, সত্যি এই মধুর আলাপের সম্মুখে ট্রেন ধরা বড়ই নগণ্য। রাত্রি 9:30 বেজে গেল। এমন সময়
কলিং বেল বেজে উঠল। সন্তু বসার ঘরেই ছিল। সন্তু দরজা খুলে দেখল বাপি এসেছে। বাপি 6:30 আগেই চলে আসে, কিন্তু আজ এত দেরি। 2 কিলোমিটার যদি কেউ হেঁটেও আসে তবুও এত সময় তো লাগে না। আজ তো দেরি হলো কেন বাপি? 9:30 বেজে গেল। না, কিছু না। তোর মাকে চা দিতে বলতো। বেশ টায়ার্ড লাগছে। ঠিক আছে। আরে এটা কি? সন্তু দেখল তার বাপির মুখে বড় বড় আঁচড়ের দাগ। এটা যে মানুষের আঁচড়ের দাগ তা বুঝতে বাকি রইল না সন্তুর। সে বাপিকে জিজ্ঞেস করতে গিয়েও করল না এই আঁচড়ের ব্যাপারে। এমনিতেই সন্ধে থেকে মনটা ভালো নেই সন্তুর। কোয়েলের তো 6:30 দিকে ছুটি হয়ে যায়। এরপর সে আজ বারংবার কল করেছে কোয়েলকে, কিন্তু কল রিসিভ করেনি সে। টেক্সটও করেছে, মেসেজ ডেলিভার হলেও সিন করেনি। আরে কোয়েল কোয়েল, ফোন ধর প্লিজ। জানি না কোথায় রয়েছে। তার মনটা বড্ড কু ডাকছে। তার মনে এক অশনি ইঙ্গিত জানান দিচ্ছে, হয়তো সত্যিই কোনো বিপদ হয়েছে তার সাথে। এই অশনি সংকেতটা বাস্তবায়িত হতে দেখা গেল কোয়েলের বাবার ফোন কলের দ্বারা। রাত প্রায় 10:30 দিকে দেবতনুবাবুর কাছে কোয়েলের বাবার কল আসে। কোয়েলের বাবা জানান কোয়েলের আজ নাকি এক্সট্রা ক্লাস ছিল কেমিস্ট্রির, কিন্তু তাই বলে রাত 10:30 এতক্ষণ পড়ানোটা অবাস্তব। কোয়েলের বাবার কলের জবাবে দেবতনু যা বলেন তা আরও বেশি আশঙ্কাজনক। দেখুন, ওর একটা এক্সট্রা ক্লাস ছিল আমার কাছে, কিন্তু এখনো দেরি হবে ছাড়তে। এখন অনেক কাজ বাকি, অনেক কাজ। অনেক কাজ। এই বলে তিনি ফোনটা রেখে দেন ও সুইচ অফ করে দেন। সন্তুর এখন আরও ভয় করতে লাগলো। ভাবি এমন ডাহা মিথ্যে কথা বলল? ভাবি আবার ছি ছি ছি, কি সব ভাবছি আমি এসব? না না না, এই হতে পারে না। সন্তু নিজের মনকে বোঝাতে লাগলো তার বাবার মতো মানুষ এমন কাজ স্বপ্নেও করতে পারেন না। তবুও এক তন্ত্রে আবদ্ধ থাকলে মানুষের বাস্তব চিন্তা যেমনভাবে কর্পূরের মতো উবে যায়, ঠিক একইভাবে এই ক্ষেত্রে সন্তুর এই রক্ষণশীল ভাবনা ধোপে টিকল না। তার মাথায় উদয় হতে লাগলো বিচিত্র রকম সব চিন্তা ভাবনা, যা সে কোনোদিন ভাবেনি এবং ভেবে দেখার চেষ্টাও করেনি। তার মনে পড়ল যেদিন সে কোয়েলকে বন্ধুর বোনের পরিচয়ে বাপির কাছে পড়াতে নিয়ে আসে, সেদিন সে বাপির চোখে মুখে এক পৈশাচিক কাম দৃষ্টি দেখেছিল কোয়েলের প্রতি। এরপর অল্প কিছুদিনেই বাপির নজরে কোয়েল হয়ে ওঠে তার সবচেয়ে পছন্দের ছাত্রী। নিঃসন্দেহে কোয়েল দারুণ ছাত্রী ছিল পড়াশোনায়, কিন্তু এত তাড়াতাড়ি আলাদা নজরে আসা অস্বাভাবিকই বটে। তার মনে হলো মার সাথে বাপির এই কয়েক বছরে প্রচুর ঝামেলা হয়েছে। এই ঝামেলার মূল বিষয় ছিল তার বাপির ফোনের গ্যালারিতে পর্ন ভিডিও, ব্যাগে যৌবন বর্ধনকারী বিভিন্ন দ্রব্য প্রায়শই পেতেন মা। অবশ্য বাবা সবসময় অস্বীকার করেছেন তার বাপিরও চরিত্রের ঠিক নেই। তার মানে কি বাপির সাথে কোয়েলের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে? সারা রাত ধরে সন্তু সহস্রাধিক বার কল করেছে কোয়েলকে, কিন্তু সেটা এখন সুইচ অফ হয়ে গেছে। কিন্তু দেবতনুবাবুর তো কোনো উদ্বেগই নেই। তার ছাত্রী নিখোঁজ, এতে যেন তার কোনো কিছু যায় আসে না। কোয়েলের মা বাবা স্বাভাবিকভাবেই পরদিন সকালেই খড়দা থানায় মিসিং রিপোর্ট করেছে এবং এটাও জানিয়েছে কোয়েল দেবতনুবাবুর কাছে পড়তে গিয়েছিল এবং তারপর থেকেই ফিরে আসেনি আর। দেবতনুবাবুর ফোন সুইচ অফ ছিল। সবটা শুনে ওসি সমীর বসাক একটু নড়ে চড়ে বসলেন। বটে। আপনাদের পুলিশের কাছে আসার আগে তো মশাই মাথা ডাক্তারের কাছে যাওয়া দরকার ছিল। না হলে যে মানুষটা সোদপুর খড়দায় নিজে সততা আর উদার মনের জন্য পরিচিত, তার নামে এই কথা বলতে পারতেন আপনারা? আপনাদের মেয়ে মিসিং, উই উইল ডু আওয়ার বেস্ট টু ফাইন্ড হার অ্যান্ড ট্রাই টু ফাইন্ড হার অ্যালাইভ, ডোন্ট ওয়ারি।
সমীর বসাক যতই দেবতনুবাবুকে সন্দেহের ঊর্ধ্বে রাখুক না কেন, তবু কেস সলভ করতে হলে দেবতনুবাবুকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। তিনি দেবতনুবাবুর বাড়ির উদ্দেশ্যে যেতে উদ্যত হচ্ছেন। এমন সময় তার ঘরে প্রবেশ করেন এক বছর 50-এর প্রৌঢ়, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, ললাট জুড়ে ছাই ভস্য ও সিঁদুর মাখা, আর মুখে পাকা দাড়ির জঙ্গল। প্রৌঢ়ের বেশভূষা দেখে মনে হয় সাধু সন্ন্যাসী হবে, এবং এর আস্তানা শ্মশান। আর সবচেয়ে চমকপ্রদ ছিল প্রৌঢ়ের একটি চোখ লাভার মতো লাল, আর অপরটি চকচকে সবুজ। প্রৌঢ় সমীর বসাককে নমস্কার জানিয়ে বলতে শুরু করলেন, আমি এক তন্ত্র সাধক অনিন্দ ঠাকুর। মায়ের আশীর্বাদে কিছু তুচ্ছ শক্তি লাভ করছি। আমি জানি কোয়েল সরকার নামের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি এর একটা হিল্লি করতে পারি। ওই শালা দেবতনু মাস্টারই কিন্তু আসল দোষী। আপনি ওর বাড়ির গ্যারেজটা তল্লাশি করেন, দেখবেন ওখানেই পাবেন। এই কিন্তু একটু দ্রুততার সাথে করতে হবে, নাহলে শয়তানটা কিন্তু পাসার করে দেবে। চ্যাংরামো হচ্ছে কেন? হ্যাঁ, চ্যাংরামো হচ্ছে। তন্ত্র সাধনা করে তুমি এত কিছু বলছো? হ্যাঁ, শালা ভণ্ড। মাস্টার মশাই কাছে না দেছো না আমাকে, বেরো ওখান থেকে। আচ্ছা, আপনি একবার আমার কথা শুনে গিয়ে তো দেখুন। শালা এখনো ভণ্ডামো করছে। এই আর একটা বাজে কথা বলে না, সোজা লাগাবে করে দেবো। চল হট। আপনার মনে হচ্ছে আমি মিথ্যেবাদী? এক মুহূর্তের মধ্যে উভয়ের দৃষ্টি যখন সংযুক্ত হয়, সমীর বসাকের রাগান্বিত চক্ষু শান্ত মৃগের ন্যায় হয়ে ওঠে। প্রৌঢ় বিড়বিড় করে কিছু উচ্চারণ করলেন। স্যার, এবার আপনি ওই পিশাচটার গ্যারেজ তল্লাশি করুন। ব্যাস, ওসি সাহেব যে এতক্ষণ তাকে বহু কটু কথা শুনিয়েছে, সে এবার প্রৌঢ়ের সম্মুখে হাত জোড় করে নমস্কার জানালেন। ঠিক আছে, আমি এক্ষুনি ওয়ারেন্ট বের করছি। এরপর সার্চ ওয়ারেন্ট নিয়ে সমীর বসাক জিপে করে হাজির হন দেবতনুবাবুর বাড়ি। দেবতনু তখনও ঘুমোচ্ছেন, আর এদিকে বেচারা সন্তু এক রাতেই কেমন পাগলাটে হয়ে উঠেছে। অফিসার, কি ব্যাপার? আমরা আপনার বাড়ি তল্লাশি করবো, মানে ওই শুধু গ্যারেজটা। কিন্তু কেন? আপনাকে তো সব কৈফিয়ত দিতে আমরা বাধ্য নই। স্যার, আমরা পুলিশের কাছে কোনো বাধা দেব না, কিন্তু এটা তো বলুন কোন কেসের ব্যাপারে, মানে কি সন্দেহ এসেছেন, শুধু এটাই জানতে চাচ্ছি স্যার। কাল সন্ধ্যা থেকে কোয়েল সরকার দেবতনুবাবুর ছাত্রই নিখোঁজ। আমাদের সন্দেহ দেবতনুবাবুর এর সাথে কোনো কানেকশন আছে, তাই আমরা গোটা গ্যারেজটা সার্চ করব। আমাদের কাছে সার্চ ওয়ারেন্টও আছে। সন্তুর মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না এই কথা শুনে, কারণ কোয়েলের নিখোঁজ হওয়ার বেদনা এবং এর সাথে বাপির কানেকশন সে বহু আগেই অনুভব করেছিল। সন্তুকে চুপ থাকতে দেখে সমীর বসাক আবার বললেন, দেবতনুবাবু কোথায় এখন? উনি এখন ঘুমোচ্ছেন। ঘুমাচ্ছেন? বেলা 11টা পর্যন্ত ঘুমাচ্ছেন? বাবা, স্কুলের টিচার এখনো ঘুমাচ্ছে। অন্য সময় হলে সন্তু বাপির সম্পর্কে এমন বিশ্রী কটূক্তি করলে তাকে ছেড়ে কথা বলতো না, তা সে মাফিয়াই হোক কিংবা এসপি, কিন্তু এক্ষেত্রে কোনো প্রতিবাদ করল না, শুধু শান্ত গলায় বলল, শরীরটা ভালো নেই। যাই হোক, ওনাকে ডাকুন। হ্যাঁ দেবক, খোঁজ নিয়ে যাও, গ্যারেজটা পুরো তল্লাশি করো। ইয়েস স্যার। আর আপনি বলে দিন ওদের গ্যারেজটা কোন দিকে। আসুন আমার সাথে। এই চলো। এটা কি হলবলম তা? সেটাই তো ভাবছি। মাস্টার মশাই বাড়িতে পুলিশ কেন? হাসপাতালে হচ্ছে নাকি বলুন তো? ভাল লাগে কি পুলিশ পাগল নাকি? আমাদের এত ভালো মাস্টার। সন্তু পুলিশ ফোর্সকে গ্যারেজটায় নিয়ে গেল এবং গ্যারেজটার লক খুলে দিল। দেখুন তো কি তল্লাশি করছে, শান্তনুকে জিজ্ঞাসা করুন তো। এরই মধ্যে বাড়ির চারপাশ প্রতিবেশীদের ভিড়ে জমে উঠেছে। মাস্টার মশাইয়ের বাড়িতে পুলিশি হানা, আবার
তল্লাশিও চালানো হচ্ছে। এটা যথেষ্ট মুখরোচক বিষয় বটে। গ্যারেজটার লক খোলা হলো আর পুলিশ ফোর্স লেগে পড়লো সার্চ করতে। এই তুমি এদিকটা দেখো আর তুমি ওই দিকটা দেখো। সন্তু মনে মনে প্রার্থনা করতে লাগলো, ঠাকুর কিছু যেন না পাচ্ছে। তার এই চাহিদা শুধুমাত্র তার বাবাকে অভিযোগমুক্ত দেখার জন্যই ছিল না, বরং তার বাবা কোয়েলের সাথে কিছু খারাপ কাজ করেছে এই সত্যের যে তীব্র আঘাত তা সে সহ্য করতে পারবে না। অবশ্য পুলিশের তেমন মেহনত করতে হলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ির ডিকিতে পুলিশ যা উদ্ধার করলো এর জন্য পুলিশরা নিজেরাও কোনোভাবেই প্রস্তুত ছিল না। স্যার এদিকে একবার আসুন স্যার। সেখানে সন্তু ও আশেপাশে জমে থাকা ভিড়ের কাছে এ যে পায়ের তলা থেকে মাটি খসে পড়ার সমান। গাড়ি থেকে পাওয়া গেল একটি যুবকের মৃতদেহ। মৃতদেহ অনেকেই দেখে, কিন্তু এই মৃতদেহ এতটাই বীভৎস উগ্র ছিল যে ওসি সমীর বসাক পর্যন্ত দেহটা দেখা মাত্র ভয়ে, অস্বস্তি ও ঘৃণায় দুপা পিছিয়ে গিয়েছিলেন। মৃতদেহ শনাক্ত করার মূল নিদর্শন মুখমণ্ডল, কিন্তু এই মৃতদেহের মাথা ছিলই না। এর চেয়েও ভয়ঙ্কর, মৃতদেহের স্তন দুটি সম্পূর্ণরূপে কেটে নেওয়া হয়েছে। এই মৃতদেহ দেখে যে সমস্ত লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল তারা আর কেউই সেখানে থাকতে পারল না। এই দেব, অ্যাম্বুলেন্স ডাকো। বডিটা পোস্টমর্টমে পাঠাবো আমি দেখতে পাচ্ছি না দৃশ্য। ফার্স্ট দীপক, ফার্স্ট। ওকে স্যার। এই মহিলা পুলিশ আছে আমাদের সাথে? হ্যাঁ স্যার আছে। এই দেবতুলবাবুকে অ্যারেস্ট করো, আর ওনার ছেলে, স্ত্রী, মেয়েকে সবাইকে থানায় ডাকো। সন্তুর মা ও বোন ওই দিন সকালে মামার বাড়ি চাকদাহে গিয়েছিল। এতক্ষণে ট্রেনে উঠে ওনারা সবে মাত্র নৈহাটি ক্রস করেছেন, তখনই তাদের ফিরিয়ে আনা হয়। পুলিশ দেবতনুবাবুকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডিতে রাখেন। অপরদিকে সন্তু তার মা ও বোনকে সমীর বসাক নিজের ঘরে বসিয়ে সামান্য জিজ্ঞাসাবাদ করছিলেন। সন্তু মৃতদেহ দেখার পর থেকে একটা কথাও বলেনি, একটু অবাকও হয়নি। এখন সমীর বসাক তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন বটে, কিন্তু তার উত্তরে সে শুধু একটা কথাই বলল, ভাবি এটা কিভাবে করলো, কিভাবে করতে পারবে এমনটা? এটা হতে পারে না। সমীর বসাক তাকে আর কিছুই বলল না। তবে সন্তুর মা অনেক বিষয়েই মুখ খুললেন। দেবতনুবাবুর ফোনে ও ব্যাগে পাওয়া জিনিসপত্র, তার সাথে দাম্পত্য কোলাহ এবং দেবতনুবাবুর বলা নোংরা নোংরা বিশ্রী কথা, তিনি সবই সমীর বসাককে বললেন। তোমার শরীরে আমার যৌবনের চাহিদা মেটানোর কিছুই নেই। তোমার মধ্যে সেই সেক্সিনেস নেই তো, কিন্তু আমার দেহে তো একটা খিদে আছে, তুমি তা মেটাতে অক্ষম। সেই জন্যই তো আমি ইয়ং মেয়েদের সাথে মিশি, পর্ন ভিডিও দেখি, বেশ করি, আরো করব। আর একটা কথা তোমাকে বলে রাখি ডার্লিং, তোমার মেয়েটা সন্তুর বোনও স্বীকার করেছে। ওই শয়তানটাকে আমার বাবা বলতে ঘেন্না হয়। ও আমার সাথে কতবার নোংরামো করার চেষ্টা করেছে। স্যার, এই শয়তানটার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। সন্তুর মা কিংবা বোনের দেবতনুবাবুর প্রতি বহুদিনের ঘৃণা জমেছিল। তার উপর যখন এই মর্মান্তিক ঘটনা সামনে আসে, তখন তাদের এই ঘৃণা বিতৃষ্ণা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় সমীর বসাকের সামনে উগড়ে দিল। এরপর পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল, যুবতীকে মারার আগে প্রায় 2 ঘন্টা ধরে ধর্ষণ করা হয় এবং তার দেহে প্রায় 50 গ্রাম সিমেন্ট পাওয়া যায়। অর্থাৎ তাকে একবার না, বরং 3 থেকে 4 বার ধর্ষণ করা হয়। ওই সিমেন্ট একই পুরুষের ছিল। ডিএনএ টেস্ট করে এটাও প্রমাণ হয়
যে ওই সিমেন্ট ছিল দেবতনুবাবুরই, এবং যুবতীর মুখে পাওয়া সামান্য রক্তটাও ছিল দেবতনুবাবুর। পরিবারের লোকজন দেহ শনাক্ত করলেও সন্তু বহু আগেই সেই মৃতদেহ দেখা মাত্রই বোঝা যায় এটা কোয়েলের মৃতদেহ। প্রাথমিকভাবে বাঁ হাতে থাকা বড় আঁচিল দেখে শনাক্ত করা হলেও পরে কোয়েলের বাবার সাথে মৃতদেহের ডিএনএ ম্যাচ এবং সব শেষে দেবতনুর স্বীকারোক্তি পুরো কেসটাকে মাত্র 2 সপ্তাহে সলভ করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 মেরেছি। কিন্তু 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 কি কি করতাম আমি? আমারও তো একটা দেহের চাহিদা আছে। কোয়েলের মতো অমন সেক্সি আর কটা হয়? আমি যেদিন ওকে প্রথমে দেখি সেদিনই আমার ভীষণ ভালো লাগে ওকে। আমি তো কতবার নিজেকে কন্ট্রোল করতে চেয়েছি, কিন্তু ওই দিন ওকে যেন 100 হ্যাঁ হ্যাঁ 100 গুণ সুন্দরী লাগছিল। আমার ওই দিন আর কন্ট্রোল হলো না। সবাই যখন কোচিং থেকে বেরিয়ে যায় আমি ওকে আলাদাভাবে ডাকি। তারপর সত্যি বলছি, সুখ যে কোনো মেয়ে এইভাবে এতটা দিতে পারে তা আমি ওই দিনই বুঝলাম। তাই তো একবার না, 4বার। যাই হোক, এরপরও অজ্ঞান হয়েছিল। তারপর অটো করে আমি তারপর খুব সাবধানে গাড়িটা নিয়ে আবার কোচিং সেন্টারে আছি। ওর মাথাটা একটা ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে 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 কেটে ফেলি। জানেন ও যখন যন্ত্রণায় কাটা ছাগলের মতো ছটফট করছিল, তো তখন আমার না খুব খুব আনন্দ হচ্ছিল। তারপর ওর ওই দুটো ওইগুলো আমি কেটে নি। জানেন কি দিয়ে কেটেছি? একটা রাম দা দিয়ে মুরগির মাংস যেভাবে পিস পিস করে কাটে, আমিও ঠিক সেইভাবেই কেটেছি। শালার মাগিস, জানেন আমার মুখে হাতে কত জায়গায় খামচে নিয়েছে শালা। এরপর আমি ওর মাথাটা গঙ্গায় ফেলে দিই আর ফাঁকি কেটে নেওয়া ওই দুটো শিয়ালকেই খাইয়ে দিই। দেখুন, আমি যা করেছি তাতে আমার কিন্তু কোনো আফসোস নেই। যা করেছি বেশ করেছি, কি করার আপনারা করে দিন। 20 আগস্ট 2019। আজ পুরো খর্দা, সোদপুর, ব্যারাকপুর আগুনে জ্বলছে। জ্বলাটা কি স্বাভাবিক নয়? একজন এমন নৃশংস পিশাচ জামিন পায় কি করে? পুলিশ এত তাড়াতাড়ি সব মীমাংসা করলো? এমনকি ওই জানোয়ারটাও সব স্বীকার করেছে। তাছাড়া ওই জানোয়ারের পক্ষে কোনো উকিলও ছিল না। তাহলে কিভাবে বিচারপতি তাকে জামিন দেয়? এই জন্য সারা এলাকায় আন্দোলনের ডাক। জানোয়ারটার বাড়ির বাইরে ওই এলাকার সমস্ত লোক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। কুশপুত্তলিকা জানানো হচ্ছে। তবে দেবতনু নামক শয়তানটা বাড়িতে নেই। ও এখন ডিরেক্ট কোর্ট থেকে বাড়ি ফিরবে। বাড়িটায় এখন সন্তু একাই আছে। মা আর বোন মামাবাড়ি চলে গেছে। সন্তু তার বাবাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু সে এখন কিছুই করতে পারছে না। শুধু সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে। সে তার প্রিয় মানুষকে হারিয়েছে। তার প্রিয় মানুষের সাথে মৃত্যুর আগে খারাপ কাজ করা হয়েছে, এমনকি মৃত্যুর পর দেহটাকে ভাবাই যায় না। আর এগুলো কে করেছে? তার বাবা। তার 5টি ইন্দ্রিয় বলছিল তার বাবা সব করেছে। তার বাবা একজন পিশাচ। কিন্তু তার 6ষ্ঠ ইন্দ্রিয় ক্ষীণ কণ্ঠে তাকে বলেছিল তার বাবা এমন করতেই পারে না।
দেবতনুকে নিয়ে পুলিশের গাড়ি যখন পাড়ার মোড়ে এসে পৌঁছালো তখন পুরো পাড়া যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দেবতনু পুরোপুরি নির্বাক, কোনো ভয়ই নেই। পুলিশ কিছুক্ষণ যথাসাধ্য ঠেকানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সমীর বসাক নির্দেশ দেয়, এই ক্যাপ্টেনকে হ্যান্ড ওভার করে ওদের হাতে। এমন পচে লোকে এরকমই বিচ্ছিরিভাবে মরণ হওয়া উচিত। এরপর গাড়ির দরজা খুলে দেবতনুকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয় সমীর বসাক এবং সেখান থেকে পুলিশ ফোর্স ও গাড়ি নিয়ে কিছুটা দূরে চলে যায়। ব্যাস, জনতা এবার খুবলে খায় ওই নর রাক্ষসটাকে। সন্টু খবর পেয়ে যখন সেখানে আসে ততক্ষণে সব শেষ। তারা মৃতদেহটি মইয়ের সাথে বেঁধে দাঁড় করিয়ে রেখে জুতোর মালা পরায়। সন্তু জনতাকে কোনরূপ বাধা না দিয়ে শুধু শান্ত গলায় পাশে দাঁড়িয়ে থাকা সমীর বসাককে বলল, স্যার 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 উনি মারা গেছেন স্যার। ওর অন্তরাত্মা পিসাচ হলেও ওর মৃতদেহটাকে তো এখন বাঁচান স্যার, প্লিজ স্যার। ওকে যাতে হিন্দু হতে সৎকার করতে পারে তার যোগ্যতা রাখুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। পানিহাটি ফেরিঘাটে এই রবিবার দিনটায় আসতেই হবে এই তিন বন্ধুর। সপ্তাহের 6 দিন যন্ত্র সভ্যতার জাঁতা কলে পিষে যাওয়ার পর এই রবিবারে গঙ্গার মৃদুমন্দ বাতাস আর মাটির ভাঁড়ে গরম চা আর নিজেদের মধ্যে গল্পগুজব করা একেবারেই আবশ্যক। না হলে যে মানুষ আর মেশিনে কোনো পার্থক্যই থাকবে না। এই দিনও এই সাপ্তাহিক আবশ্যকতায় কোনো ব্যাঘাত ঘটালো না তিন প্রাণপ্রিয় বন্ধু অর্ণব, সুপ্রিয় আর জয়দীপ। এদের সেই স্কুল লাইফ থেকেই বন্ধুত্ব। তারপরে সকলেই একই কলেজে ভর্তি হয়, নিজেদের মধ্যে বিচ্ছেদ যাতে কোনো দিন না হয় সেই জন্যেই। সুরেন্দ্রনাথ কলেজে এদের গ্যাং সব স্টুডেন্ট, এমনকি প্রফেসরদের মধ্যেও খ্যাত ছিল। সেও এক জীবন ছিল। আজ কলেজ পাশ করেছে প্রায় 6 বছর আগে, অথচ মনে হয় এই তো কিছুদিন আগেও ট্রেনে করে একসাথে কলেজ যেত 4 বন্ধু। তবে এখন সময় বদলেছে। আগে প্রতিদিনই আড্ডা চলতো, আর এখন সারা সপ্তাহ অফিস করে এই একদিন বসে আড্ডা হয়। সংসারের নিয়ম বড়ই নিষ্ঠুর ও কঠোর। গরম চায়ে চুমুক দিতে দিতে স্কুল কলেজের সেই সব পুরনো দিনেই ফিরে যাচ্ছিল ওরা। আরে তোদের ওই সুবল স্যারের কথা মনে আছে? আরে বাবা, ওনার কথা কি ভোলা যায়? ক্লাস 10-এ থাকতে সুপ্রিয় কি মারটাই না খেয়েছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আরে তোরা আবার শুরু করলি, ভালো লাগে না, খুব হাসি পাচ্ছে তাই না? সেদিন খাতায় আমি কার্টুনটা ওরকম আঁকিনি, তবু মার খেতে হলো আমাকে। বানাইনি আমি কার্টুনটা, কে যে বানিয়েছিল ঠিক মনে পড়ছে না। ভাই তুই বানিয়েছিলিস? আরে না না, আমি না, শান্তনু বানিয়েছিল। পুরনো দিনের কথা বলতে বলতে শান্তনুর কথাটা ওঠা মাত্র সকলেই এক মুহূর্ত চুপ হয়ে গেল। এখন তারা 3 জন, কিন্তু একসময় শান্তনুও ছিল তাদের আর এক প্রিয় বন্ধু। সংসারের এই কঠোর নিষ্ঠুর নিয়মে সে এখন এদের থেকে বহু যোজন দূরে। কোথায় আছে, কি করছে, কেমন আছে কেউ জানে না। কিন্তু এত বছর পরেও শান্তনু এদের কারো হৃদয় থেকে মুছে যায়নি। হয়তো বহু দূরে শান্তনুর মনের মণিকোঠাতেও আজও এই 3 জন অর্ণব, সুপ্রিয়, জয়দীপ বস করে তাদের সেই গ্রুপ। শান্তনু, জানিস এই মাসেই 23 তারিখ, মানে ওই 23শে জুলাই শান্তনুর জন্মদিন। কত বছর হয়ে গেল ওকে দেখিনি। ওর নাম্বারটাও আমার কাছে আর নেই, কোথায় তাও জানি না। আর হয়তো ওর সাথে দেখা হবে না। কথাটা বলতে বলতে জয়দীপ বেশ আবেগপ্রবণ হয়ে উঠল। বাকিদের মধ্যে শান্তনু ছিল সবচেয়ে প্রিয় বন্ধু তার, মানে বেস্ট ফ্রেন্ড। যতই আমোদে সারাদিন থাকুক না কেন, প্রিয় বন্ধুকে হারানোর বেদনা কোনো বিশল্যকরণ দিয়ে সারে না। জয়দীপের মনেও সেই সেকেন্ড ইয়ারের ক্ষত আজও দগদগে। অর্ণব ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। সে আমাদেরও মনে আছে, ওর বার্থডে 18 দিন পর। যাই হোক, বাদ দে। তোরা কেউ বলতে পারবি এই আহাট, ফিয়ার ফাইলস, এদের মধ্যে ভয় পাওয়ার মতো জিনিসটা কি আছে? আমি তো আজ পর্যন্ত ভয়ের কিছুই দেখলাম না। হ্যাঁ, ভয়ের কিছু নেই আহাটে, এটা সত্যি।
কিন্তু আমার মনে হয় এই বাস্তব দুনিয়াটাই সবচাইতে বেশি ভয়ঙ্কর। আমাদের এই দুনিয়াতে তুই আবার ভয়ের কি দেখলি? দেখ, যেটা আমি বলবো এখন সেটার লজিক আমি ঠিক নিজেই জানি না, তবে আমি যেটা বুঝেছি, ইউনিভার্স একটা না, অসংখ্য, যাকে বলে মাল্টিভার্স। ধর আমার কাছে এমন এক বিশেষ ক্ষমতা এলো যার দ্বারা আমি যে কোনো মানুষকে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে পাঠিয়ে দিতে পারি। তাহলে ভাবতো এটা কতটা ভয়ঙ্কর হবে। মাল্টিভার্স না হয় বুঝলাম, কিন্তু এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে বিচরণ, এটা যুক্তিহীন। সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাই তো নেই। দেখ, বিজ্ঞান যেখানে হাত তুলে দেয় সেখান থেকেই অলৌকিকে শুরু হয়। জয়দীপ এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, কিন্তু ব্যাপারটা এবার বেশ রোমাঞ্চ তৈরি করেছে। ব্যাপারটা কি সোজাসুজি বল না। অনেক বড় ঘটনা রে, অন্য কোনো দিন শুনবি না হয়। না না, বেশ সাসপেন্সের মহল তৈরি হয়েছে, এখনই বল, আজ অনেক সময় আছে। এই জয়দীপ, আরও 3টে চার 1 বাক্স নেভিগার নিয়ে আয় তো। ভাই আমার কাছে অতটা পয়সা টয়সা ভাই নেই, আমি নিজেই গরিব ফিরিম মানুষ ভাই। বোকাচ, আমার নামে আন। নে তুই বল সুপ্রিয়। জয়দীপ সিগারেট আর চা নিয়ে আসলে সবাই একটা করে সিগারেট ধরিয়ে ঘাটের পাশে সিঁড়িতে বাবু হয়ে বেশ জাঁকিয়ে বসল। সন্ধ্যাবেলা, গঙ্গার মৃদু বাতাস, হাতে নেভিকাট আর চায়ের ভাঁড়, তার মধ্যে অলৌকিক গল্প। আহা, পুরো নস্টালজিয়া। সুপ্রিয় বেশি ভনিতা না করে বলতে শুরু করলো। আমার মামার বাড়ি কাটোয়া থেকে কিছুটা দূরে একটা অজ গ্রামে ছিল। গ্রামটার নাম ঠিক মনে নেই, তবে কাটোয়া স্টেশন থেকে গাড়িতে আন্দাজ ওই 1 ঘন্টা লাগতো। তা আজ থেকে এই বছর 20 আগে যখন আমার বোন হবে, তো সেই সময় মা মাস তিনেকের জন্য বাবার বাড়ি গেল, সাথে আমিও গেলাম। প্রথম কয়েক সপ্তাহ নির্বিঘ্নে কাটলো। সারাদিন মামার সাথে এখানে ওখানে পুকুর ঘাটে আর গ্রামের ছেলেদের সাথে মাছ ধরা, ঘুড়ি আড়ানো, হই হুল্লোড় সব নিয়ে বেশ আনন্দেই ছিলাম। কিন্তু সমস্যাটা শুরু হলো এর পর থেকে। আমাদের গ্রামের শেষ সীমানায় শ্মশানঘাট আছে। তো একদিন দেখলাম যে গ্রামের শেষ সীমানায় শ্মশানঘাটে অনেক লোক জড়ো হয়েছে। তার লোক দেখা দেখি আমিও গেলাম। তখন অত কিছু বুঝতাম না, আর 6-7 বছরের বাচ্চার পক্ষে না বোঝাটাই স্বাভাবিক। যাই হোক, ভিতরে ঢুকলাম। ভিড়ের কেন্দ্র ছিল একজন অদ্ভুত বিদঘুটে একটা লোক। আজ বুঝি ওটাকে সন্ন্যাসী বা তান্ত্রিক বলে, কিন্তু তখন বুঝতাম না। লোকটা রাধুর্গা এবং সারা গায়ে শ্মশানের চিতার ছায় মাখানো, মুখ ভর্তি কালো দাড়ি, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, আর তার সাথে প্রশস্ত কপাল জুড়ে সিঁদুরে রাঙা। গ্রামের লোকজন হাত জড়ো করে তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে তখন ধ্যানে মগ্ন ছিল। চোখ বুজে কী সব মন্ত্র উচ্চারণ করছিল। শক্তিশালী মানুষ হবে আমাদের সমস্যা এবার চলে যাবে। গ্রামের লোকেদের মধ্যে কিছু একটা কুসংস্কার থেকেই যায়। সাধু সন্ন্যাসী দেখলেই তার কাছে নিজের সমস্যা সমাধান করতে চলে যায়। অর্ণব মাঝখানে কথা তুলল। হ্যাঁ, এইসব ভণ্ডদের গ্রামের মানুষরাই ভক্তি করে আর ঠকে। না অন্য না, এই মহাশয়টি মোটেই ভণ্ড ছিল না, যে ছিল বিরাট ক্ষমতা। যাই হোক, আমি এক এক করে আসছি। তো বেশ কিছু সময়ের মধ্যে আরও অনেকেই শ্মশান ঘাটে হাজির হয়। এমন সময় হঠাৎ সাধু চোখ খুললেন। সেই চোখ আর তার ভয়াল দৃষ্টি আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। ওর একটা চোখ উত্তপ্ত লাভার মতন লাল, আর একটা চকচকে সবুজ। বিশ্বাস কর, এই ব্রহ্মাণ্ডে জীবিত মানুষের অমন চোখ হয় না। সেই চোখের দৃষ্টিতে শীঘ্রই এক ঠান্ডা শিহরণ অনুভব করলাম। হাত পা অসাড় করে দেওয়া ভয় সেখানে উপস্থিত সকলকে এমনভাবে গ্রাস করলো যে কিছু মুহূর্তের জন্য লোকজনের কোলাহল সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল। সেই অবাস্তব নীরবতা ভাঙল সেই তান্ত্রিকের কথায়। কি চাই তোদের? ছাগলটা চুরি হয়ে গেছে বাবা, কোথায় পাবো বলুন তো? সব শালা হতসারাগুলো কান ফাটিয়ে দিল শেষিয়ে। এই এক এক করে বল, এক এক করে বল সমস্যা। তোদের সব সমস্যার সমাধান হবে, কিন্তু কিছু আচার সম্পন্ন করতে হবে। কি আসার বাবা? এই গ্রামের সমস্ত বাচ্চা যাদের বয়স 10-এর কম,
সবাইকে এই শ্মশানে নিয়ে আসতে হবে। বাচ্চাগুলোর যারা বাবা মা কাকা তারাই এসব কাজগুলো করবে। ওদের জীবন্ত অবস্থায় বলি দিতে হবে নিজের হাতে। এরপর ওদের মাথাগুলো আমার দিবি, আমার অনেক কাজে আসবে ওগুলো। আর যেসব লোক বলি দিয়েছে তারা তাদের বাচ্চার অবশিষ্ট দেহের মাংস ভক্ষণ করবে। ব্যাস, তাহলে সব সমস্যা উধাও। মানে এ কি ধরনের আচার? এ তো পিশাচ। কোনো মানুষ এমন কথা মাথায় আনে কি করে? তো গ্রামের লোকেরা কি বললো? তোর যেমন রিয়াকশন অর্ণব, ঠিক তেমনই রিয়াকশন ছিল গ্রামের মানুষের। বরং তারা আরও বিস্মিত ছিল। স্বাভাবিকভাবে এমন পৈশাচিক আচার কোনো মতেই ওরা করতো না। আমরা নিজেদের সন্তানদের মেরে ফেলবেন কি করে হয়? আর আমাদের সমাজে কি করে হয়? শালা বেজম্মা শুয়ারের বাচ্চাগুলো আচার সম্পন্ন যখন করতে পারবি নে, তখন তখন এত সময় নষ্ট করলি কেন? এক্ষুনি দূর হয়ে যা শ্মশান থেকে। আমাদের ভিড়ের মধ্যে গ্রাম প্রধান স্বয়ং উপস্থিত ছিলেন। একেই এমন বিচ্ছিরি আচারের কথা, তার উপর গালাগালি এবং গ্রামবাসীদের অকথ্য অপমান তিনি সহ্য করতে পারেননি। তিনি এবার প্রতিবাদ শুরু করলেন। ওই 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 ওই, অনেক ফালতু কথা সহ্য করেছি, আর পাচ্ছি না। আমাদের গ্রামে এসে আমাদেরকে গালিগালাজ করে বেরিয়ে যেতে বলা, হ্যাঁ? এত বড় সাহস! বন্ড মরাটা জায়গা পাচ্ছে না। কিন্তু কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই অসম্ভব কাশিতে ফেটে পড়লেন তিনি। আর কাশির সাথে সাথেই মুখ দিয়ে উঠতে লাগলো কালচে লাল রক্ত। এবার কাশি থেকে ধীরে ধীরে বমি হতে শুরু করলো। বমির সাথে উঠে আসছে রক্তে ভেজা বড় বড় অসংখ্য ডুমুস মাকড়সা। মাকড়সাগুলো একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মুখ অনায়াসেই ঢেকে ফেলতে পারত। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা কেউ হড় হড় করে বমি করলো, আর যেদিকে পারল ছুটে শ্মশান থেকে বেরিয়ে গেল। আমিও বাকিদের সাথে দৌড়ে পালিয়ে এলাম। ছুটতে ছুটতে শুনতে পাচ্ছিলাম সেই তান্ত্রিকের রোমহর্ষক হাসি। ওদিন গ্রাম প্রধান বমি করতে করতেই মারা গিয়েছিলেন। এ ভাই তুই চুপ কর, আমার শুনতে ইচ্ছে হচ্ছে না ভাই। আরে আসল বিপদ তো এবার শুরু হচ্ছে। এই এতক্ষণ ধরে যেগুলো বললি সেগুলো? হ্যাঁ, এটাই তো তান্ত্রিকের খেল দেখানোর সূচনা মাত্র। আচ্ছা তুই বল। তো এরপর থেকেই গ্রামে কেউই আর ভয়ে শ্মশানের দিকে যেত না। আমরা সবাই বুঝতে পারছিলাম এই তান্ত্রিকের বিরাট ক্ষমতা। আর এটাও বুঝতে পারছিলাম যে ওই তান্ত্রিক কোনো মতেই দেবতার উপাসক হতে পারে না, ও বরং শয়তানের উপাসক। এই ঘটনার এক সপ্তাহ পরে আমার মামার বাড়ির প্রতিবেশীদের বাড়িতে সন্ধ্যা থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। আমি সেখানে যাইনি, আমার ছোট মামা সেখানে ছুটে গিয়েছিলেন। আমার মামার কথা অনুযায়ী পাশের বাড়ির হরি মামার ছোট ছেলে রামু বিকেল থেকে অদ্ভুত আচরণ করছিল। একলা করে বসে কার সাথে বিড়বিড় করে কথা বলছিল, আর একটা নাম বার নিচ্ছিল সে, চন্দন চন্দন। সন্ধ্যের দিকে আরও অদ্ভুত জিনিস ঘটতে থাকে। নিজের গাল হাঁ করে ছেলেটা প্রচণ্ড চাপে ঠোঁটের গাল ছিঁড়ে ফেলে। চোয়ালের জয়েন্ট পর্যন্ত ফাটিয়ে ফেলে ছেলেটি। তার মা বাবা তাকে আটকানোর একটা বৃথা চেষ্টা করে, কিন্তু বাচ্চাটার বয়স কিন্তু 8 বছর। সেই বাচ্চাটার গায়ে সেদিন ছিল যেন অসুরের শক্তি। তারপর দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে বাচ্চাটির যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। এতেই কিন্তু ব্যাপারটা থেমে থাকে না। পরের 2 সপ্তাহে মোট 11 জন বাচ্চা একইভাবে মারা যায়। আর সবকটা বাচ্চাই ওই একটাই নাম উচ্চারণ করছিল, চন্দন। এই 11টা বাচ্চার মধ্যে একটাই সিমিলারিটি ছিল, যেসব বাচ্চারা মারা গেছে তাদের পরিবারের কেউ না কেউ ওই দিন শ্মশানে তান্ত্রিকের সামনে উপস্থিত হয়েছিল। আর সবার বয়স 10-এর কম। গ্রাম জুড়ে মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়। কেউ জানে না কাল কার বাচ্চা মারা যাবে, কি করে হচ্ছে, কে করছে এবং কিভাবে রেহাই পাওয়া যাবে গ্রামবাসীর কোনো ঠিক নেই। তাই এরপর কি হলো? গ্রামের সব 10 বছরের কম বয়সী বাচ্চা মরে গেল? তাই যদি হতো বন্ধু, তাহলে আমিও তো জীবিত নই। মানে আরে মজা করছিলাম।
এরপর গ্রামের কালী মন্দিরের পুরোহিত মশাই রামানন্দ চক্রবর্তী একটা উপায় বললেন। কিন্তু ঠাকুর মশাই, আপনি যখন সবকিছু বুঝতে পারছেন, কিছু একটা করেন না ঠাকুর মশাই। আহা, তোমরা শান্ত হও, শান্ত হও। আমি এই গ্রামে প্রায় 20 বছর ধরে আছি। আমার যদি এত ক্ষমতা থাকতো তবে আমি বহু আগেই সব কিছু ঠিক করে দিতাম, কিন্তু ওই তান্ত্রিকের ব্যাপক ক্ষমতা, ওর প্রয়োগ করা তন্ত্রের জবাব আমার কাছে নেই। আর কোনো কি উপায় নেই ঠাকুর মশাই, এইভাবে আমার বাচ্চাগুলো মরে যাবে। একটা উপায় আছে। ঠাকুর মশাই, আমার বাবা শ্রী রামেশ্বর চক্রবর্তী ছিলেন মস্ত বড় তন্ত্র সাধক, আর সাথেই মা কালীর উপাসক। তার সবচেয়ে উজ্জ্বলতম শিষ্য হল অমরেন্দ্রনাথ রায়চৌধুরী। বাবার আমলে বাবাই ছিলেন সর্বোত্তম তন্ত্র সাধক, আর তার সুযোগ্য শিষ্য অমরেন্দ্রনাথ এখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী তন্ত্র বিশারদ। উনি শান্তিপুরে থাকেন। তোমরা 4-5 জন আজই শান্তিপুরে চলে যাও। আমার দেওয়া ঠিকানায় ওর সঙ্গে দেখা করো। আমার আর আমার বাবার নাম বলে সমস্ত সমস্যা খুলে বলবে। একমাত্র উনিই পারেন এই ভয়ানক তন্ত্রকে শেষ করতে। এরপর ঠাকুরমশাইয়ের বলে দেওয়া ঠিকানায় গ্রামের 4-5 জন গিয়ে অমরেন্দ্রনাথ চৌধুরীর সঙ্গে দেখা করে, তাকে সব সমস্যা খুলে বলে। তিনি আমাদের সাহায্য করতে রাজি হন। লোকটির বয়স আন্দাজ 40 হবে, মাথায় ঘন ঘন চুল, তবে অল্প কিছু পাক ধরেছিল, টকটকে ফর্সা গায়ের রঙ, মুখে দাড়ি ছিল না, তবে গোঁফ ছিল, পরনে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। একে দেখে একেবারে সাধারণ বাঙালি বাবু মনে হতো, শুধু চশমাটাই ছিল না আর কি। গ্রামে এসে তিনি সবার আগেই সেই শ্মশানে গেলেন, আর শ্মশানের এক মুঠো ছাই তুলে নিয়ে কী সব দুর্বোধ্য মন্ত্র পাঠ করলেন। আর হ্যাঁ, তোদের বলিনি, ওই তান্ত্রিক অনেক আগেই ওই শ্মশান আর গ্রাম ছেড়ে চলে যায়। যাই হোক, অমরেন্দ্রনাথ এবার গ্রামবাসীদের বললেন, ঠিক আছে, কিন্তু আমাকে একবার গ্রামে যেতে হবে। ও আমি শ্মশানের ছাই আর মাটি পরখ করে বুঝলাম কি তন্ত্র প্রয়োগ করা হয়েছে। আপনারা চিন্তা করবেন না, অতি নিম্ন শ্রেণীর তন্ত্র। আমি ব্যবস্থা করছি, আর কোনো সমস্যা হবে না। সেই রাতে তিনি একাই শ্মশানে ছিলেন, কী সব সাধনা করছিলেন তিনি। পরের দিন সকালে গ্রামের সীমানা বরাবর পবিত্র জল ছড়িয়ে দিতে থাকেন এবং কিছু মন্ত্র পাঠ করতে থাকেন। তারপর গ্রাম পরিক্রমা সম্পন্ন করে তিনি বলেন, এই গ্রামকে আমি এক অদৃশ্য পবিত্র বলয় দ্বারা আবৃত করে দিয়েছি, আর শ্মশান থেকেও সমস্ত অশুভ প্রেতাত্মাকে ধ্বংস করে দিয়েছি। আপনাদের আর কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, এই শ্মশানের ওই গাছটায় যেখানে তান্ত্রিক বসেছিল, সেখানে আমি একটা শ্মশানকালী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছি। শ্মশানকালী আপনাদের সদা রক্ষা করবেন। আমি গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর আপনারা সেই মূর্তি দর্শন করবেন, তার আগে নয়। আর প্রতিদিন দেবীর পূজা অবশ্যই করবেন। এরপর থেকে সত্যি গ্রামের সব কিছু ঠিক হয়ে যায়। গ্রামের মানুষের রক্ষাকর্তা সেই শ্মশানকালীর জন্য মন্দিরও নির্মিত হয়। ব্যাস এটুকু। ব্যাস এইটুকু মানে? এইভাবে সব সলভ? কি ভাই, এখনো তো অনেক মিস্ট্রি সলভই হয়নি। কেন, মিস্ট্রি তো সলভ হলো। আরে না, তুই বল, এই চন্দন কে? বাচ্চাগুলোর নাম কেন নিত? তান্ত্রিক কেন এমন করলো? তার লক্ষ্য কি? এগুলো তো জানাই হলো না। হ্যাঁ, চন্দন। এই চন্দনের ব্যাপারটা আমিও ঠিক জানি না, তবে বাকিগুলো অমরেন্দ্রনাথ রায়চৌধুরী বলেছিলেন। এই তান্ত্রিককে সেটা আমি জানি, কারণ আমার গুরুদেবের কাছে আমি সবচেয়ে উজ্জ্বলতম শিষ্য হলেও আমার পরে আর একজন ছিল, তারও তন্ত্র সম্পর্কে ছিল অসাধারণ পারদর্শিতা। আমি ছাড়া এই ব্রহ্মাণ্ডে একমাত্র সেই পারে এমন মারণ তন্ত্র প্রয়োগ করতে, তান্ত্রিক অনিন্দ ঠাকুর। গুরুদেবের কাছে আমরা দুজনেই খুব প্রিয় ছিলাম, কিন্তু অনিন্দর উদ্দেশ্য ছিল ভয়ানক। ওর মতে ঈশ্বরকে তুষ্ট করার চেয়ে শয়তানকে খুশি করা ঢের সহজ, তাই আজ ও শয়তানের সাধক। জানি না ওর উদ্দেশ্য কি, তবে ওর উদ্দেশ্য যাই হোক না কেন,
তা অত্যন্ত প্রাণঘাতী ও অমঙ্গলজনক, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সব ঠিক আছে, তাহলে উনি যখন এত ক্ষমতাশালী আর অনিন্দের চেয়ে এত বড় তান্ত্রিক, তাহলে উনি অনিন্দকে কিছু করলেন না কেন? সে প্রশ্নও তাকে করা হয়েছিল, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আচ্ছা, তোদের কি মনে হয় এই অনিন্দ ঠাকুর আজও বেঁচে আছে? অসম্ভব নয়, কারণ হিসেব মতন এই সালটা 2026 আর তার বয়স বড় জোর 57-58 হবে। বেঁচে থাকতেই পারেন, তবে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তাই এই চল চল, বাড়ির দিকে চল, 9:30 বাজে, কাল আবার সকাল সকাল উঠতে হবে। চল 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 চল। সকাল সকাল চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল অর্ণবের। যদিও আজ তাকে তাড়াতাড়ি উঠতেই হতো, তবুও চেঁচামেচির বদলে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙলেই বেশি খুশি হতো সে। ফোনে টাইম দেখল 7:09, তার অ্যালার্ম ছিল 7:30। যাই হোক, ঘুমের যখন পিণ্ডি চটকেই গেল, তাহলেও একবার অন্তত পিণ্ডি চটকানোর উৎসটার অনুসন্ধান করতেই হচ্ছে। অর্ণব চটপট ফ্রেশ হয়ে ক্রক্সটা পায়ে গলিয়ে বাড়ির বাইরে এলো। পাশের অনিকেতদের বাড়ির সামনে লোকজন জড়ো হয়েছে, আর চেঁচামেচিটা সেখান থেকেই হচ্ছে। অর্ণব ভিড় ঠেলে এগিয়ে আসে। আরে দাদা, সরো সরো একটু দেখি, আরে সরো একটু। এক মাঝবয়সী লোক বেশ চোটপাট আমার করছে কথাটা শুনুন, অনিকেতের একবার উপর। শুনুন তো। অনিকেত কিছু বলতে চাচ্ছে, কিন্তু তাকে বলতেই দিচ্ছে না সেই লোকটা। আরে ও কাকা! অর্ণব এবার চেঁচামেচিটা থামানোর চেষ্টা করলো। ও কাকা! আরে তোমরা চেঁচামেচি বন্ধ করে ঠান্ডা মাথায় কেউ কি বলবে কি হয়েছে? কেউ ঝামেলা করো না। ভদ্রলোক এতক্ষণে চুপ করলেন। তিনি অর্ণবের উদ্দেশ্যে বললেন, কে তুই কোন ধনে খালির জমিদার? হ্যাঁ গা, তোমার কথা আমার চুপ করতে হবে কেন গা? দেখুন কাকু, এটা একটা ভদ্রলোকের পাড়া, এখানে সাত সকালে ঝগড়া না করে কি সমস্যা সেটা বলুন। রাগে ফুঁসতে থাকা মানুষের হৃদয়ে একই সঙ্গে রাগ ও কান্না, দুটি অনুভূতিই বর্তমান থাকে। রাগ যখন প্রকট হয় তখন মানুষ কাঁদে না, কিন্তু রাগ একটু কমে গেলেই মানুষের প্রচণ্ড কান্না পায়। অর্ণবের কথায় ভদ্রলোকের রাগ অনেকটা কমে যায়, যার জন্য সে কাঁদতে আরম্ভ করে। আরে আরে কাকু, কাঁদছেন কেন? কাকু, একটা মাত্র মেয়ে কোথায় চলে গেল কিচ্ছু জানি না, কোথায় আছে ও? এই অনি, কি ব্যাপার ভালো করে বলতো। দাদা, তোমাকে তো বলতে বাধা নেই। ইনি রানাঘাটের এক বিজনেসম্যান ত্রিবিত লাহিড়ী। এনার মেয়ে আয়েশাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আয়েশাও আমাকে ভালোবাসে। সব কিছুই ঠিক ছিল। আমার বাড়িতে আমার রিলেশনশিপের কথা জানাই। বাবা মা আয়েশাকে আমাদের বাড়িতে আসতে ডাকে। কাল সন্ধ্যায় ওর আসার কথা ছিল, কিন্তু আসেনি। ওকে আমি বহুবার কল করেছি, ফোন সুইচ অফ। এমনকি সোদপুর স্টেশনে গিয়েও আমি ওর খোঁজ নিয়েছি। সারা রাত চিন্তায় দুর্যোগের কথা এক করতে পারিনি আমি। বিশ্বাস করো দাদা, আমি আয়েশার বাড়ির কাউকে চিনি না, এই জন্য এনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আর আয়েশার বাড়ি কেউ ওই সম্পর্কের কথা জানতো না। তাই আয়েশা বাড়িতে বান্ধবীর বাড়ি যাচ্ছে এই মিথ্যা কথা বলে আসছিল। এখন সকাল সকাল ইনি এসে চোটপাট করছেন। আয়েশার কোনো বান্ধবীর কাছ থেকে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে এসেছেন। আমি কিছু জানি না দাদা, কি করব কিছু বুঝতে পারছি না। উনি কি বলতে চাইছেন কিছুই বুঝতে পারছি না। দেখ অনি, আয়েশা যেমন তোর জিএফ, তার কিন্তু একমাত্র মেয়ে। আয়েশা না থাকলেও তুই অন্য মেয়েকে বিয়ে করতে পারবি, কিন্তু ওনার আর কোনো সন্তান নেই। এই জন্যে তার চিন্তা তোর চেয়ে অনেক বেশি। আর কাকু, আপনি নিশ্চিত থাকুন, অনিকেত ওকে লুকিয়ে রাখেনি। অনিকেত অমন ছেলে না, আমি ওকে ছোট থেকে চিনি। আপনি শান্ত থাকুন। আপনি ভেঙে পড়লে কিন্তু আপনার মেয়েকে উদ্ধার করতে পারবেন না। দাদা দাদা দাদা, আয়েশাকে ফিরে পাবো তো দাদা? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দাদাও কোথায় গেল? বাড়িও যায়নি, এখনো আসেনি। তাহলে কোথায় গেল সে? গেল কোথায়? দেখ, তোদের উচিত পুলিশে ব্যাপারটা জানানো। তুই আর ত্রিদীপবাবু পুলিশকে সবটা খুলে বল। ঠিক কথা, ঠিক কথা। চলুন না। হ্যাঁ চলুন। অর্ণব ব্যাপারটা মীমাংসা করে তড়িঘড়ি বাড়ি ছুটল। আজ সে নতুন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে। পুরনো অফিসে আর পোষাচ্ছে না।
কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কমন ব্যাপার এটা, একবার এই কোম্পানি তো আরেকবার অন্য কোম্পানি। অর্ণব ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ল। তাড়াহুড়োই দাড়িটাও কাটা হলো না। এখন ওকে ঘোলাসি ব্লক থেকে সোদপুর স্টেশন অবধি যেতেও হবে। মেন লাইনের স্টেশনগুলো সোদপুরে ট্রেন নিয়ে সমস্যায় তেমন পড়তে হয় না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। অন্ধকারময় জগতের রাজধানীতে একটা বড় বেদি। এই বেদির সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের জন্যই আশপাশের কিছুটা অঞ্চল দৃশ্যমান হয়েছে, নচেত সর্বত্র ঘন তরল অন্ধকার। এমন অন্ধকার আমার আপনার মতো এই ব্রহ্মাণ্ডের জীবের পক্ষে কল্পনা করাও অসম্ভব। এটা যে অন্ধকারের নাভি, যেখান থেকে কৃষ্ণ বর্ণেরও অন্ধকারের জন্ম হয়। এটা আমাদের চেনা পরিচিত ব্রহ্মাণ্ড নয়, এ এক অন্য মায়াবী জগৎ। এই যজ্ঞকুণ্ডের সামনে বসে আছেন এক তান্ত্রিক। তান্ত্রিকের গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, মুখ ভর্তি পাকা দাড়ি, প্রশস্ত ললাটে ছাইভস্য ও সিঁদুরের তিলক। আর সবচেয়ে ভয়াবহ ছিল তার চোখ দুটো। তান্ত্রিকের একটি চোখ উত্তপ্ত লাভার মতো লাল ও অপরটি চকচকে সবুজ। এই ঘোর অন্ধকারের মাঝে এই জ্বলন্ত চোখ দুটি হিংস্র জানোয়ারের চোখের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। তান্ত্রিক এতক্ষণ মন্ত্র পাঠ করছিল এবং পাশে থাকা বিভিন্ন সাধনা বস্তু যজ্ঞের অগ্নিতে নিক্ষেপ করছিল। হঠাৎ সে মন্ত্র পড়া থামিয়ে বলে উঠল, চন্দন, চন্দন, কোথায় গেলি বাপ? মারে নিয়ে আয়। একটা 10 ফুট লম্বা বিরাট মোটা জন্তু ধীরে ধীরে তান্ত্রিকের কাছে এলো। হ্যাঁ, জন্তুই বটে, না হলে কোনো মানুষ যে এমন দেখতে হয় না। জন্তুটার সাথে মাকড়সার অনেক মিল আছে। জন্তুটা 8টা বিশাল বড় বড় পায়ের দ্বারা মাকড়সার মতো চলে, কিন্তু তারও মানুষের মতোই কোমর থেকে ধর অবধি অংশ আছে। কিন্তু তার ধরের ওপর একটি নয়, দুটি মস্তক, 4টে চোখ, 4টে কান, 2টি নাক ও বিরাট বড় মুখগহ্বর। আর তার দেহ কালো লোমে ঢাকা। তান্ত্রিক কিছু দূরে স্থিত একটি গাছে পিচমোড়া বেঁধে রাখা সুন্দরী মেয়েকে দেখিয়ে বলল, যা মাগিটারে লিয়ে আয়। ওকে কর্তা। সেই মাকড়সার ন্যায় জন্তুটা সুন্দরীর মেয়েটির বাঁধন খুলে নিয়ে এলো তান্ত্রিকের পায়ে। বাবা বাবা, আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন, ছেড়ে দিন আমাকে, মারবেন না আমাকে, ছেড়ে দিন। তান্ত্রিক মেয়েটির চুলের মুঠি ধরে টেনে তুলল আর সজোরে একটা চড় কষিয়ে দিল। শালার মাগি, তোরে আমি ঈশ্বরের চরণে নিবেদন করছি, তোর এত সৌভাগ্য, তবু তোর বেঁচে থাকার এত ইচ্ছা। দাঁড়া, আগে তোর ওই পেটের পাপটারে শেষ করি। এই বলে তান্ত্রিক মেয়েটির পেটে লাথির পর লাথি মারতে লাগলো। লাথির এত জোরে আঘাত যে মনে হয় প্রাণ এই বুঝি বেরিয়ে গেল। কিছু পরে মেয়েটির কাপড় রক্তে ভেজে উঠল। আসলে মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। তান্ত্রিক লাথি মেরে মেরে বাচ্চাটিকে নষ্ট করে ফেলল। মেয়েটি ব্যথায় ছটফট করছে। এই সময় তান্ত্রিক মেয়েটির আধমরা দেহটিকে দ্রুত তুলে নিয়ে তার গণ্ডদেশ হাঁড়ি কাঠে স্থাপন করল। মেয়েটি বেশিক্ষণ বাঁচবে না, এই জন্য এর হাত বাঁধতেও হলো না। এই মাগি, তুই জানিস মেয়েদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? মেয়েদের বাঁচিয়ে রাখতে হয় পুরুষদের সেবায়, আর মারতে হয় ঈশ্বরের সেবায়। এখন দেখ, আমি এক তুচ্ছ পুরুষ, আমার জন্য তোরে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। ঈশ্বর আমার চেয়ে ঢের বেশি শক্তিধর, তাই ওনার পায়ে নিবেদন করছি তোরে। আর বেশি কথা না বাড়িয়ে পাশে থাকা বড় খাঁড়া দিয়ে এক কোপে মেয়েটির মাথা ধর থেকে আলাদা করে দিল সে। মেয়েটির
কাটা মাথা চুলের মুঠি বরাবর ধরে সেই যজ্ঞকুণ্ডের সামনে রাখল তান্ত্রিক। চন্দন! সেই মাকড়সা মানবটি এগিয়ে এসে বলল, ওকে কর্তা, হুকুম করুন। তুই এখন খোলকে সেজেছে তো বাপ। চন্দন গাঁজা সেজে তান্ত্রিককে দেয়। গাঁজায় টান দিতে দিতে তান্ত্রিক মৃদু হাসছে, তবে হাসির কারণ গাঁজার নেশা নয়, বরং তার সাধনায় এক ধাপ এগিয়ে এসেছে এই আনন্দে। নরকের রাজা হতে গেলে যে কঠিন সাধনা, তার মুশকিল অংশ সে অতিক্রম করেছে। এখন তাকে শুধু বলি দিতে হবে। বলি দিতে হবে 25 বছরের কম বয়সী 3 মাসের অন্তঃসত্ত্বা মহিলাদের। এমন মহিলা খুঁজে বের করা তার কাছে তেমন কঠিন নয়। ধনাই তো আছেই খোঁজার জন্য। এই মেয়েটিকেও তো ধনাই খুঁজেছিল দিন 15 আগে। পৃথিবীতে আজ বৃহস্পতিবার, আর এই মেয়েটিকে সোদপুর ফ্লাইওভারের নিচ থেকে তুলে আনে রোববারে। না না, সে নিজে কিছু করেনি, সে শুধু ধনাইয়ের মাধ্যমে মেয়েটির চুল জোগাড় করে আর মেয়েটিকে যথাসময়ে অচেতন করে চেনা ব্রহ্মাণ্ডের বাইরে এই অচেনা মায়াবী জগতে নিয়ে আসে। বাকিটা চন্দনই করেছে। কঠিন তন্ত্র সাধনার মাধ্যমে সে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারে, এমনকি যে কোনো ব্যক্তিকেও অন্য ডাইমেনশনে নিয়েও আসতে পারে। এই জগৎটা তার নিজেরই সৃষ্টি করা। কারো বাপেরও সাধ্য নেই এই দুনিয়ায় প্রবেশ করে, কারণ চেনা ব্রহ্মাণ্ডে প্রচুর সমস্যা। ইতিপূর্বে বহুবার বহু বাধার সম্মুখীন হয়েছে সে, কিন্তু সব বিপদ বাধা সে অতিক্রম করেছে। সে তন্ত্র দ্বারা এটাও জেনেছে যে এই জগতে তাকে কেউ পরাজিত বা মারতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া। তান্ত্রিক ট্যাকের ভিতর থেকে একটা উজ্জ্বল রক্তমুখী নীলা বের করল। এটা জোগাড় করে সবচেয়ে দুঃসাধ্য ব্যাপার। 7 বছর লাগলেও সে অবশেষে এটা খুঁজে পায়। অন্ধকারের নাভির গভীরে রাখা থাকে এই নীলা। এটা ছাড়া সাধনা এগোনো যায় না। নীলাটাকে দেখে দারুণ তৃপ্তি অনুভব করলো সে। নিজের উপর তার গর্ববোধ হয় নীলাটাকে খুঁজে পাওয়ার জন্য। তবে এখনো অনেক কাজ বাকি। এখনো তো সাধনার কিছুই শুরু হয়নি। আসল গল্প তো এরপরেই শুরু হবে।